আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে গণভোট চলছে পুরোদমে। ভোটের প্রচারণা একেবারে শেষ দিকের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। জানাবো সব পক্ষের খবর। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদের সাথে আছি হোসাইন শাহাদাত। এবারে নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, দেশ পুনর্গঠনের সুযোগ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকারে গেলে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড়কে কৃষি শিল্পের হাব করা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে, এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। দিনাজপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছাবেন। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি সমাবেশ স্থলে। জাহিদ ভাই তার সফর সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার বিগত সময়ের দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা সবাই এতক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে ধানের শীষে আপনারা কেন ভোট দিবেন, কেন দেওয়া দরকার এবং জাহিদ ভাইকে কেন ভোট দেওয়া দরকার সে বিষয়ে বিস্তারিত শুনেছেন। আমি ছোট করে একটি কথা বলি। আমি মকবুলুর রহমান গোর্কি, দর্শক, আমরা দিনাজপুরে ছিলাম, সেখানে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই মুহূর্তে যে দিনাজপুরের নির্বাচনের হিসেবটিকে একটু দেখতে চাই, সেখানে আসলে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে। দিনাজপুর জেলার 6টি আসনের প্রার্থী পরিচয় আমরা একটু দেখে নিতে চাই। শুরুতেই আমরা দেখব দিনাজপুর 1 আসনের প্রধান যে 3 জন প্রার্থী রয়েছেন, 3টি দলের প্রার্থী। যদিও এই আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে বিএনপির মঞ্জুরুল ইসলাম বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে আছেন মোহাম্মদ মতিউর রহমান এবং ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকে আছেন মোহাম্মদ চান মিয়া। দিনাজপুর 2 আসনে মোট 8 জন প্রার্থী এবার অংশ নিচ্ছেন। বেশ লড়াই হবে সেখানে বোঝা যাচ্ছে। তবে মূল লড়াইটি হবে বিএনপির প্রার্থী মোহাম্মদ সাদিক সিরাজ, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সেখানে ভোট করবেন। তার সাথে AKM আজহারুল আনাম, বাংলাদেশ জাতীয় জামায়াত ইসলামীর যে প্রার্থী, তাদের আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে অনেক বেশি। ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন সেখানে মোহাম্মদ রেজওয়ানুল কবির রাজীব, তিনিও বেশ ভালো অবস্থানে রয়েছেন। দিনাজপুর 3 আসনে আমরা যদি দেখি, দিনাজপুর 3 আসনে 8 জন প্রার্থী, এখানেও কিন্তু 8 জন প্রার্থী রয়েছেন। সেখানে বিএনপির জাহাঙ্গীর আলম আছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাইনুল আলম এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ খায়রুজ্জামান লড়বেন হাত পাখা প্রতীকে। দিনাজপুর 4 আসন দেখে নিতে চাই। এখানে মাত্র 4 জন প্রার্থী রয়েছে সব মিলে। এর মধ্যে প্রধান যে 3 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, বিএনপির আখতারুজ্জামান মিয়া ধানের শীষ প্রতীকে নড়বেন। বাংলা জামায়াত ইসলামীর প্রার্থী রয়েছেন মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আনোয়ার হোসেন। দিনাজপুর 5 আসনে আমরা দেখতে পাচ্ছি 7 জন প্রার্থী রয়েছেন। সেই 7 জন প্রার্থীর মধ্যে AKM কামরুজ্জামান ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এনসিপির প্রার্থী রয়েছে, এখানে জামাতের কোনো প্রার্থী নেই, এখানে এনসিপি থেকে প্রার্থী দেওয়া হয়েছে। শাপলা কলি প্রতীকে তিনি নির্বাচন করবেন মোহাম্মদ আব্দুল আহাদ। আরেকজন রয়েছেন একেবারে তরুণ প্রার্থী, তিনি আরেকজন রয়েছেন জাতীয় পার্টির দিনাজপুর 5 আসন থেকে কাজী আব্দুল গফুর, নাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। দিনাজপুর 6 আসনে আমরা দেখতে চাই, দিনাজপুর
6 আসনে 7 জন প্রার্থী রয়েছেন। সেখানে আপনারা জানেন যে খুবই পরিচিত মুখ আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তার সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বিএনপির পক্ষ থেকে। জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের হাতভাঙা প্রতীকে রয়েছেন মোহাম্মদ নূর আলম সিদ্দিক। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি এবং মামলাবাজি করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে জনগণের ভাগ্য বদলায়নি। শনিবার হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। উন্নয়নের একদম গঙ্গা পদ্মা, তারপরে সুরমা কুশিয়ারা ময়েতে কয়েক নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে। তারপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। দর্শক, জামায়াত আমিরের জনসভা নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, আমিরের যেই নির্বাচনী জনসভা, সেই জনসভার সবশেষ খবরাখবর কি? সেখানে আসলে কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবেন? আপনাকে ধন্যবাদ। এই যে সিলেট ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আর 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে বক্তব্য দিতে উঠবেন। এছাড়া কিন্তু মাঠটি প্রায় অনেক বড় মাঠ, মাঠের অর্ধেকটা কিন্তু ভরে গেছে, বাকি অর্ধেকটা ছড়ানো ছিটানো নেতাকর্মীরা আছে। এছাড়া পুরো রাস্তা এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকায় একটা যানজটের সৃষ্টি হয়েছে। তো নেতাকর্মীরা যে আসবে গাড়ি নিয়ে, সেটি একটি বেগ পেতে হচ্ছে। এমনিতে যে আমরা দেখছি যে এই সমাবেশে মহিলাদের জন্য আলাদা জায়গা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জামায়াত সহ 11 দলের যে জোট আছে বা ঐক্য, সে ঐক্যের কিন্তু নেতাকর্মীরা এই সিলেট এক আসন থেকে আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসে এখানে অংশ নিচ্ছে। এখনো কিন্তু পথে আমরা আসার সময় দেখে আসছি নেতাকর্মীরা গাড়িতে আসতেছে বিপুল সংখ্যক। জামায়াতের আমির এই মুহূর্তে অবস্থান করছেন, কিন্তু এখনো তিনি জনসভা মাঠে কিন্তু এসে পৌঁছাননি। আর কিছু সময় পরে, হয়তো 3:30টার পরে তিনি এই জনসভা মাঠে উঠবেন এবং বক্তব্য দিবেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে সিলেট বিভাগে হবিগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া এবং সর্বশেষ এই সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার মধ্য দিয়ে জামাত সহ 11 দলীয় ঐক্যের ঢাকার বাইরে কিন্তু এই জনসভা শেষ করবে। ঢাকার ইতিমধ্যে কিন্তু জামায়াতের আমির একটু আগে, অর্থাৎ কয়েক সেকেন্ড আগে পৌঁছেছেন মঞ্চে। তার তো বলছিলাম আজকের এই সিলেটের জনসভার মধ্য দিয়ে শেষ হবে ঢাকার বাইরে। এরপর আগামী 8 ও 9 তারিখ তিনি ঢাকার বিভিন্ন আসনে জনসভায় বক্তব্য দিবেন। তো আজকে এই সর্বশেষ সিলেট জনসভা থেকে তিনি এই সিলেটবাসীর জন্য কি প্রতিশ্রুতি বা কি ইশতেহার দেন তার দলের পক্ষ থেকে, সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ তথ্য। হুসেন শাহাদাত। তবে আপনাকে ধন্যবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হায়ের পক্ষে প্রচারণা নিষেধে নির্বাচন কমিশনের আইনের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আরপিওর 86 ধারা সংসদ নির্বাচনের জন্য, গণভোটের জন্য প্রযোজ্য নয়। এখানে যেটা বলেছে নির্বাচন কমিশন, যে গণভোটে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাতে পারবে না। তারা বলেছে আরপিওর 86 অনুচ্ছেদ সেটা লঙ্ঘন হবে। একই সাথে গণভোটের জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে 21 ধারা লঙ্ঘন হবে। তাই ওখানে এই 86 ধারাটা শুধু সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, গণভোটের বেলায় প্রযোজ্য নয়। দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণার খোঁজ রাখছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। এই মুহূর্তে তিনি আছেন ফুলবাড়িয়া এলাকার প্রচারণায়, সেখানে ঢাকা 6 আসনের জামায়াত প্রার্থী রয়েছেন আব্দুল মান্নান। সেখান থেকে তিনি জানাবেন আমাদেরকে সবশেষ তথ্য। আপনি ইমন কি দেখছেন আপনার প্রচারণায়, এবং এই শেষ মুহূর্তে যেহেতু প্রচারণা, বাড়তি কোনো উত্তেজনা কি আপনার চোখে পড়ছে?
আমি সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন আসন ঘুরে দেখছি। সকালে আমি ঢাকা 9 আসনে গিয়েছি, ঢাকা 8 আসনে গিয়েছি। সেখানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সাথে কথা হয়েছে, তাসনিম জারার সঙ্গে কথা হয়েছে। তারা যেরকম আশা দেখছেন সেরকম বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি অভিযোগও করেছেন আমাদের কাছে। আমি বর্তমানে আছি ঢাকা 6 আসনে। এখানে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান আমাদের সাথে রয়েছেন। তিনি দুপুর থেকে প্রচারণা চালাচ্ছেন। আমি সরাসরি তার কাছে যেতে চাই। আমি তার কাছে জানতে চাই আপনি ভোটের মাঠ কেমন দেখছেন? ভোটের মাঠ, জনগণ একটা পরিবর্তনের জন্য এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, হা ভোটের জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু নিজেদেরকে এই এলাকার অনেক বড় স্টেক হোল্ডার মনে করে যারা এতদিন বসেছিল, তাদের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, দখলবাজি, মাদকের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশেষ করে নগর ভবনে তালা দিয়ে জনদুর্ভোগ তৈরি করার জন্য আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেক লস হয়েছে বলে আমি মনে করি। জনগণ পরিবর্তন চাই, মুক্তি চাই। আশা করি 12 তারিখ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে থাকবে। একটাই ভয়, পেশি শক্তির সন্ত্রাস এবং অন্যান্য কালো টাকা জনগণের ভোট অধিকারে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সোহাগ শাহাদাত যেমনটা আপনি শুনছিলেন যে জামাত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান বলছিলেন পেশি শক্তির যাতে অপব্যবহার না হয় সেদিকে প্রশাসনকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ফুলবাড়িয়া থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। ইমন, ধন্যবাদ আপনাকে। একটি দল পরিকল্পিতভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আমরা দেখলাম রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই একজন নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতার কোনো প্রস্তুতি নিচ্ছে? দর্শক, এবারে যেতে চাই চট্টগ্রামে। সেখানে চট্টগ্রাম 5 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার কেমন চলছে, কারা কি বলছেন একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহাদাত আপনাকে। দেখতে পাচ্ছেন যে জনসভা আমরা দেখতে পাচ্ছি 11 দলের এখানে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর পক্ষে কিন্তু জনসভা শুরু হয়েছে। এই জনসভায় আমরা দেখছি 11 দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। যে বিশাল জনসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সাথে কিন্তু এখানে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম এখানে থাকার কথা রয়েছে। একই সাথে এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। একটু পরে কিন্তু সমাবেশটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি বিশাল এই জনসভায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে যারা সমর্থক যারা আছেন তাদের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। হাটহাজারী কলেজ মাঠে কিন্তু এই জনসভার আয়োজন করেছেন এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর পক্ষে কিন্তু তারা এখানে এসেছেন। তারা বলছেন চট্টগ্রাম 5 আসন, এই 5 আসনে 11 দলের মনোনীত প্রার্থী। দর্শক, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নয়ন বড়ুয়া। ঢাকা 14, 16 এবং 18 আসনের মধ্যে 18% ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. ফুয়াদ মাসুর। শনিবার রাজধানীর মিরপুরে সার্বিক নিরাপত্তা এবং প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি। 14 এবং ঢাকা 16কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই হিসাবে আমাদের কার্যকরী ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সেটার প্রতিফলন আপনারা গ্রাউন্ডে অবশ্যই দেখতে পাবেন। নারায়ণগঞ্জ 4 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ সুমন। নির্বাচনী প্রচারণার খবর জানাবেন, কেমন চলছে প্রচারণা?
করছি নারায়ণগঞ্জের ফতুল্লায়। এখানে ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজি আজকে এখানে গণসংযোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তারা এখানে গণসংযোগ করছেন এবং লিফলেট বিতরণ করছেন। এখানে তারা বলছেন যে এই যে জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটারদের যাচ্ছেন এবং যে ফতুল্লার এই যে সমস্যার জলাবদ্ধতা দূরীকরণ সহ যে বিভিন্ন সমস্যা রয়েছে তারা এই তারা কাজ করবেন। পাশাপাশি সন্ত্রাস এবং যে লোকের বিক্ষোভ রয়েছে প্রকোপের জন্য তারা কিন্তু জলবদ্ধ সমস্যাগুলো দূরীকরণ করবো, মাদক ব্যবসা নির্মূল করবো, চাঁদাবাদ সমাজ করতে চাই আমরা। এই সরকারি মেডিকেল কলেজ দেব, আমি একটা মেডিকেল করতে চাই। বক্তা বলে 54 বছর শুদ্ধ হয়নি, ইনশাআল্লাহ বক্তা বলে যেন আমরা শুদ্ধ বিরোধী করবো। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা যুবকদের জন্য এবং নারীর নিরাপত্তা এবং যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম যে 4 আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী জানাছিলেন যে এই 4 আসনে নির্বাচিত হলে কি করতে চান। তো নারায়ণগঞ্জ আমার ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও দিনাজপুরে যেতে চাই। সেখানে বিএনপির জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে এই মুহূর্তে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করা হচ্ছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, এই ছিল নির্বাচনী সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।